নমস্কার। আজকের এই সোর্স মেটেরিয়াল এক্সপ্লেনারে আপনাদের স্বাগত। আধুনিক কর্মজীবন আর আমাদের স্বাভাবিক বায়োলজি বা প্রজনন বাস্তবতার মাঝে যে বিশাল একটা দ্বন্দ্ব রয়েছে, আজ আমরা সেটাই একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। ব্যাপারটা সহজে বুঝতে চলুন দুজন আলাদা চিন্তাধারার মানুষের কথা ভাবি। ধরুন প্রথমজন, যাকে আমরা নারী ক বলতে পারি, তিনি ক্যারিয়ারের এমন একটা জায়গায় আছেন যেখানে সবেমাত্র সাফল্য আসা শুরু করেছে। তিনি মা হতে চান ঠিকই, কিন্তু তার সবচেয়ে বড় ভয় হলো একবার ব্রেক নিলে কর্পোরেট রেস থেকে একেবারে ছিটকে পড়বেন না তো। তার মনে সবসময় বয়সের একটা ঘড়ি যেন টিকটিক করছে। অন্যদিকে আমাদের দ্বিতীয়জন, অর্থাৎ নারী খ, একটু অন্যভাবে ভাবেন। তিনি চান আগে নিজের ক্যারিয়ার, আর্থিক অবস্থা এবং দাম্পত্য সম্পর্কটা একেবারে মজবুত হোক। তার মতে সমাজ বা বয়সের কোনো একটা অদেখা ডেডলাইনের চাপে পড়ে তাড়াহুড়ো করে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়াটা একেবারেই বোকামি। এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি, এদের পেছনের বিজ্ঞান আর আমাদের সমাজতত্ত্ব নিয়েই আজ আমরা কথা বলবো। ক্যারিয়ার আর আমাদের শরীরবৃত্তীয় বাস্তবতা, এই দুটোর মধ্যে কি আসলেই সবসময় একটা সংঘাত হতে হবে? এই একটা মাত্র প্রশ্নই এখন একটা বিশাল আর্থসামাজিক সংকটের জন্য দিয়েছে। একদিকে আধুনিক অফিসগুলো এমন যে দিনরাত পরিশ্রম না করলে টিকে থাকা মুশকিল, অন্যদিকে মানুষের শরীরেরও তো একটা নির্দিষ্ট সময়সীমা আছে, তাই না? এই দুয়ের সংঘর্ষে যে অবস্থাটা তৈরি হয়, সেটা শুধু ব্যক্তিগত জীবন নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতি আর আমাদের কাজের কাঠামোর ওপরই বড় একটা প্রশ্নচিহ্ন এঁকে দেয়। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টি ধাপে এগোব। 1. দ্য বায়োলজিক্যাল ক্লক ডিবেট। 2. দ্য মাদারহুড পেনাল্টি। 3. প্রমিস অফ এগ ফ্রিজিং। 4. ফলস হোপ অর কর্পোরেট ট্র্যাপ। এবং সবশেষে 5. ফিক্সিং দ্য সিস্টেম। তো চলুন একদম প্রথম সেকশনটিতে ঢোকা যাক, দ্য বায়োলজিক্যাল ক্লক ডিবেট। বয়সের সাথে সাথে নারীদের ডিম্বাণু বা এগের সংখ্যা যে প্রাকৃতিকভাবেই কমতে থাকে, সেটা একটা ধ্রুব সত্য। চিকিৎসা বিজ্ঞানও সেটাই বলে। কিন্তু জানলে হয়তো অবাক হবেন, এই যে বায়োলজিক্যাল ক্লক বা জৈবিক ঘড়ি শব্দটা, এটা কিন্তু কোনো বিজ্ঞানের বই থেকে আসেনি। এটি তৈরি হয়েছিল 1970-এর দশকে। সে সময় নারীরা যখন দলে দলে কর্পোরেট জগতে প্রবেশ করতে শুরু করে, তখন মাতৃত্ব এবং পেশার মাঝে তৈরি হওয়া একটা সামাজিক উদ্বেগ থেকেই এই শব্দটার জন্ম। মানে বুঝতে পারছেন তো, বিজ্ঞান আর সামাজিক চাপ এখানে একেবারে মিলেমিশে গেছে। আমাদের সে প্রথম নারী, যিনি প্রতিনিয়ত ক্যারিয়ার আর মাতৃত্বের দ্বন্দ্বে ভুগছেন, তার এই উদ্বেগের শেকড় কিন্তু লুকিয়ে আছে সেই 70 দশকের সামাজিক কাঠামোর মধ্যেই। সোর্স মেটেরিয়াল থেকে নেয়া এই উক্তিটা একটু খেয়াল করুন। এখানে বলা হচ্ছে এই বায়োলজিক্যাল ক্লক রূপকটা একটু পুরনো হলেও এটা একেবারে নিখুঁত। কারণ মাঝে মাঝে এটা এত জোরে টিকটিক করে যে এর শব্দে রাতের ঘুম হারাম হয়ে যায়, আর বাধ্য হয়ে রাত জেগে ইন্টারনেটে ফার্টিলিটি অপশন খুঁজতে হয়। এটা কিন্তু আমাদের সেই নারীকে মানসিক অবস্থার একদম পারফেক্ট একটা চিত্র। ক্যারিয়ারের সেরা সময়ে থাকা অবস্থায় নিজের মাতৃত্বের সময়সীমা ফুরিয়ে যাওয়ার তীব্র চাপ তাকে প্রতিনিয়ত তাড়া করছে। এই ঘড়ির কাঁটা তার কাছে কোনো রূপক নয়, একদম ভয়াবহ একটা বাস্তব। কিন্তু অন্যদিকে আরেকটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গিও আছে। এই দ্বিতীয় উক্তিটা দেখুন, যেটা আমাদের নারী খর চিন্তাধারার সাথে মিলে যায়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তিনি সন্তান নেওয়ার আগে একটা শক্ত দাম্পত্য সম্পর্ক, কাজের জায়গায় দীর্ঘস্থায়ী একটা অবস্থান এবং আর্থিক স্থিরতা চান। কোনো অদেখা অজানা ডেডলাইনে চাপে পড়ে তিনি কেরিয়ার বা সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে রাজি নন। তার লজিক খুব সিম্পল, জীবনের এত বড় সিদ্ধান্তটা সঠিক প্রস্তুতির পরেই নেওয়া উচিত, ক্যালেন্ডারে পাতা গুনে নয়। এই স্লাইডটা একটু খেয়াল করলে দেখবেন ব্যাপারটা কিভাবে কাজ করে। একদিকে রয়েছে মেডিকেল রিয়ালিটি, যেখানে মেনোপজ পর্যন্ত ডিম্বাণু ক্রমশ কমতে থাকে, এটা একদমই প্রাকৃতিক। আর অপরদিকে রয়েছে সোশ্যাল কনস্ট্রাক্ট, যেখানে সমাজ একটা নির্দিষ্ট বয়সের মধ্যে পড়াশোনা, কেরিয়ার আর মাতৃত্ব সব একসাথে সামলানোর জন্য নারীদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় ব্যাপারকে কিভাবে একটা কৃত্রিম সামাজিক সংকটে রূপ দেওয়া হয়েছে, আর নারীদের জন্য কতটা কঠিন একটা টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে, এই তুলনাটা দেখে তা বেশ পরিষ্কার হয়ে যায়। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে, দ্য মাদারহুড পেনাল্টি বা মাতৃত্বের আর্থিক মাশুল। মাতৃত্বের কারণে নারীদের যে চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়, এখানকার ডেটা তার একটা নির্মম প্রমাণ। এই চারটা দেখুন। কর্মক্ষেত্রে বাবানা যেখানে প্রতি ডলারে পুরো $1 আয় করছেন, সেখানে মায়েরা আয় করছেন মাত্র 71 সেন্ট। এই পরিসংখ্যানটাই বুঝিয়ে দিচ্ছে কেন আমাদের প্রথম নারী ক্যারিয়ার নিয়ে এতটা চিন্তিত, আর কেনই বা দ্বিতীয় নারী সন্তান নেওয়ার আগে আর্থিক স্থিরতা খুঁজছেন। অনেক ক্ষেত্রে বাবা হওয়ার পর পুরুষরা আর্থিকভাবে লাভবান হন, যাকে ফাদারহুড বোনাস বলে। কারণ সমাজ ধরে নেয় বাবা হওয়া মানেই তিনি এখন আরও বেশি দায়িত্বশীল। কিন্তু মায়েদের ক্ষেত্রে তাদের আয় কমে যায়, প্রমোশন আটকে যায়, যাকে আমরা বলছি মাদারহুড পেনাল্টি। এই মাশুল কিন্তু শুধু বেতন কমার মধ্যেই আটকে নেই। পরিসংখ্যানগুলো আসলেই বেশ চিন্তার বিষয়। 43% নারী কর্মী তাদের পেশাগত জীবনে অন্তত 1 বছর এমন একটা অবস্থার শিকার হন যেখানে তাদের আয় একেবারে শূন্যে নেমে আসে। মহামারী চলাকালীন চরম সংকটের সময় 8 লাখ নারী শ্রমবাজার থেকে ছিটকে পড়েছিলেন।
যেখানে পুরুষদের সংখ্যা ছিল মাত্র 2,16,000। কেন এমন হয়? কারণ চাইল্ড কেয়ার বা শিশুর যত্নের প্রয়োজন পড়লেই আমাদের সমাজ কাঠামোগতভাবেই ধরে নেয় যে নারীটিকেই তার কাজ ছাড়তে হবে। এটা একটা সিস্টেমিক সমস্যা যা কর্মজীবী মায়েদের প্রতিদিন মোকাবেলা করতে হচ্ছে। এ তো গেল সমস্যার কথা। এবার চলুন 3 নম্বর পয়েন্টে, প্রমিস অফ এগ ফ্রিজিং। এই পেশাগত আর আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচতে আধুনিক বিজ্ঞান কিন্তু বসে নেই। 1986 সালে এগ ফ্রিজিং ছিল শুধুই একটা পরীক্ষামূলক পদ্ধতি, কিন্তু বর্তমানে ভিট্রিফিকেশন নামের একটা দারুণ টেকনোলজি কারণে এটা আর কোনো এক্সপেরিমেন্ট নেই, বরং ক্যারিয়ার আর মাতৃত্বের মধ্যকার দূরত্ব ঘোচানোর একটা মূল ধারার মাধ্যমে পরিণত হয়েছে। ক্যারিয়ার সচেতন নারীদের কাছে এটাকে একটা জাদুকরী সমাধান মনে হতেই পারে, যা তাদের প্রজনন স্বাধীনতা বা রিপ্রোডাক্টিভ অটোনমি ধরে রাখতে সাহায্য করবে। তবে এই স্বাধীনতার দামটা কিন্তু বেশ চড়া। প্রতি সাইকেলে এর জন্য $15,000 থেকে $20,000 পর্যন্ত খরচ হতে পারে, সাথে সংরক্ষণের ফি তো আছেই। আর সোর্স ডেটা থেকে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখা যাচ্ছে, 2016 থেকে 2023 সালের মধ্যে এগ ফ্রিজ করা নারীদের গড় বয়স 36.9 থেকে কমে একেবারে 35-এ নেমে এসেছে। তার মানে হলো তরুণ প্রজন্মের নারীরা এখন ক্যারিয়ার নির্বিঘ্ন রাখতে আরও অল্প বয়সেই এই ব্যয়বহুল প্রযুক্তির সাহায্য নিচ্ছেন। তারা বুঝতে পারছেন বায়োলজিক্যাল ক্লককে পজ করতে হলে আগেভাগে ইনভেস্ট করতে হবে। কিন্তু এই পুরো ব্যাপারটা কি আসলেই এতটা সোজা? 4 নম্বর ধাপে আমরা সেটাই দেখব, ফলস হোপ অর কর্পোরেট ট্র্যাপ। প্রযুক্তির সব সমস্যার সমাধান নাও হতে পারে। এই টেবিলটা একটু খেয়াল করুন। 35 বছরের নিচে বয়স হলে এই পদ্ধতিতে ডিম্বাণুর মান ভালো থাকে এবং সফলতার হারও বেশি হয়। কিন্তু বয়স যখন 38 থেকে 40-এর কোঠায় পৌঁছায়, তখন সফলতার হার প্রাকৃতিকভাবেই অনেকটা কমে যায়। এখানেই আমাদের দ্বিতীয় নারীর জন্য একটা বড় ভাবনার বিষয় লুকিয়ে আছে। তিনি যদি একেবারে পুরোপুরি সেটেল হওয়ার জন্য 39 বা 40 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করেন আর তারপর এই প্রযুক্তির সাহায্য নেন, তখন এটা তার জন্য স্রেফ একটা ফলস হোপ বা মিথ্যা আশা হয়ে দাঁড়াতে পারে। এই পুরো বিতর্কটা আরও একটা অন্য মাত্রা পায় যখন বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এই খরচের দায়িত্ব নেয়। একদল এটাকে দারুণ একটা কর্পোরেট বেনিফিট মনে করছেন, যা কর্মীদের আর্থিক সাপোর্ট দেওয়ার পাশাপাশি প্রজনন স্বাধীনতাও দেয়। আমাদের প্রথম নারীর চোখে এটা কেরিয়ার বাঁচানোর দারুণ একটা সুযোগ। কিন্তু উল্টো দিকটাও ভাবুন। সমালোচকরা বলছেন এটা আসলে সন্তান নিতে দেরি করার জন্য এক ধরনের সূক্ষ্ম চাপ। মাতৃত্বকালীন ছুটির মতো দীর্ঘস্থায়ী কোনো সংস্কার না করে কোম্পানিগুলো আসলে মেধাবী কর্মীদের ডেস্কে আটকে রাখতেই এই প্রযুক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করছে। ব্যাপারটা বেশ জটিল, তাই না? দ্য হেস্টিং সেন্টারের এই উক্তিটা পুরো ডাবল বাইন্ড বা দ্বিমুখী চাপের বিষয়টা একেবারে স্পষ্ট করে দেয়। এখানে বলা হচ্ছে যে সব কোম্পানি এগ ফ্রিজিংয়ের খরচ দেয় তারা আসলে অজান্তেই কর্মীদের একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলে। কর্মীরা বুঝতে পারেন কোম্পানি চাইছে তারা যেন এখন সন্তান না নিয়ে এগ ফ্রিজিংয়ের দিকেই যান, আর যদি তারা তা না করে, সন্তান পালনের জন্য ছুটি নেন, তবে ক্যারিয়ারের ক্ষতিটা তাদেরই মেনে নিতে হবে। তার মানে এটা কোনো প্রকৃত সমাধান তো নয়, বরং বৈষম্যমূলক কাঠামোকে টিকিয়ে রাখার একটা মডার্ন উপায়। তাহলে উপায় কি? চলুন আমাদের শেষ পয়েন্টে, ফিক্সিং দ্য সিস্টেম। সোর্স ডেটা বলছে শুধু ব্যক্তি পর্যায়ে মেডিকেল টেকনোলজি দিয়ে বায়োলজি হ্যাক করলেই সমস্যার গভীরে পৌঁছানো যাবে না। এর জন্য দরকার বড়সড় কাঠামোগত পরিবর্তন। যেমন ধরুন, প্রতিষ্ঠানগুলোকে তাদের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে। সিভিতে গ্র্যাজুয়েশনের সালের বদলে কাজের অভিজ্ঞতার বছর উল্লেখ করলে মায়েদের ক্যারিয়ার গ্যাপটা খুব সহজেই ঢাকা পড়বে এবং বৈষম্য কমবে। দ্বিতীয়ত, সমাজ থেকে মাতৃত্ব আর নারীত্বকে আলাদা করতে হবে। একজন নারীর জীবনের সার্থকতা যে শুধুমাত্র সন্তান জন্মদানের ওপর নির্ভর করে না, এই বোধটা তৈরি করা খুব জরুরি। আর তৃতীয়ত, চাইল্ড কেয়ার ব্যবস্থায় রাষ্ট্র আর নিয়োগকর্তাদের সরাসরি ইনভেস্ট করতে হবে। এমন একটা ব্যবস্থা থাকলে আমাদের সেই দুই নারীকেই আর ক্যারিয়ার এবং মাতৃত্বের মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়ার কঠিন পরীক্ষায় পড়তে হতো না। তারা দুজনেই নিজেদের জায়গায় সফল হতে পারতেন। শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবুন তো, আধুনিক কর্মক্ষেত্রের এই দৌড়ের সাথে মানিয়ে নিতে সমাজের কি প্রযুক্তি দিয়ে মানুষের বায়োলজি পরিবর্তন করা উচিত, নাকি মানুষের স্বাভাবিক জীবনের সাথে মানিয়ে নিতে কর্মক্ষেত্রের পরিবেশটাই পরিবর্তন করা উচিত? এই প্রশ্নটার উত্তর খোঁজার ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম। আশা করি আজকের এই বিশ্লেষণ বিষয়টিকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।